ভোট ব্যাংকে কনসলিডেট করতে। ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান, 16 সালেও গেছিলেন। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে, তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন, আবার 26-এ ভোট আসছে, চাপে আছেন। পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন, তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন। আপনারা তো লাইভ করবেন নিশ্চয়ই, মুখ্যমন্ত্রী বলে কথা। যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তারা একটু লাইভটা করবে, দেখতে। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। গতকাল শুভেন্দু অধিকারী যারা যারা তৃণমূল কংগ্রেসের হিন্দু ভোটার আছেন, যে সমস্ত হিন্দুরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, তাদেরকে আহ্বান করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে ফুরফুরা শরীফে গেছিল ইফতার করতে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যগুলো শোনেন এবং তার সঙ্গে সঙ্গে সেই ক্যামেরায় যে লাইভ প্রোগ্রাম দেখানো হবে সেগুলো যেন লক্ষ্য করেন। দেখুন, আমরা গতকাল দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গেছেন, ইফতার করেছেন এবং সেখানে যাদেরকে নিয়ে যে সমস্ত পীরজাদারা সেখানে উপস্থিত ছিলেন, তাদের মধ্যে থেকে যে সমস্ত দাবি দাবাগুলো উঠে এসেছে সেইগুলো আমরা প্রত্যেকে দেখেছি, কিন্তু তার কিছু অংশের ঝলক আপনাদের একটু দেখাই, তারপরে প্রতিবেদনে ফিরছি। কি আছে 50-এ আলা ওলাদ আজওয়াজম মুতাহহারা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, আম্মা জান দে রূপ আওলে কিরাম, সুহাদে কিরাম, মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, यहाँ तक कि हज़रत बाबा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तिनाদের রূপা আখিরি জামা দাজ্জালের হাতকে শয়তানের হাত বাঁচান, ঈমান সালামত খাতেমা বিল খায়র। আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা। পশ্চিমবাংলার এমএসকে মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে মাদ্রাসার নাম প্রায় মুছে যেতেই চলেছে। এই বছরে অ্যাডমিট কার্ডে দেখছিলাম যে আলেম ফাজেলগুলো মুছে দিয়ে সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেখা হয়েছে। এগুলো দিকে আপনি একটু লক্ষ্য রাখবেন, যেহেতু আপনি পশ্চিমবাংলার অভিভাবিকা। আপনাদের ওপর আমার অনেক দাবি থাকবে, অনেক দাবি আছে। আগামী দিনে যেন আপনার পাশে থেকে আমরা আরও আমাদের কথা বলতে পারি, সেই সুযোগটাও করে দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইলেন যে উনি দুর্গা পুজো করেন, উনি কালী পুজো করেন, তাহলে তখন কেন এই প্রশ্নগুলো ওঠে না? যখন ইফতারে উনি আসেন, যখন ঈদের নামাজ পড়ার জায়গায় উনি যায়, তখন কেন এই প্রশ্নগুলো ওঠে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি পরিবারের সন্তান। তিনি একজন হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান, এটা তিনি বিধানসভায় দাঁড়িয়ে নিজেও বলেছে এবং তার যা পদবি, সেই পদবি হিসাবে আমরা এটা সবাই জানি। সুতরাং একটা হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান হিসাবে উনি দুর্গা পুজো করবেন, উনি কালী পুজো করবেন, এটা কিন্তু একদম স্বাভাবিক। সুতরাং সেখানে দাঁড়িয়ে প্রশ্ন ওঠার কোনো মানেই হয় না। কিন্তু উনি তার সঙ্গে সঙ্গে বলেছেন যে আমি মন্দিরেও যাই, আমি গুরুদ্বারেও যাই, আমি খ্রিস্টানদের জায়গাতেও যাই, গির্জাতেও যাই, কিন্তু তখন কেন এই প্রশ্ন ওঠে না? তার কারণ, তখন এই প্রশ্নটা ওঠে না, তার একটাই কারণ তিনি যখন গির্জায় যায়, তিনি যখন গুরুদ্বারে যায়, তখন কিন্তু তিনি দাঁড়িয়ে সেখানে একবারও বলে না যে তাদের ভোট ব্যাংকটা তার দরকার আছে, বা সেখানে দাঁড়িয়ে তিনি একবারও বলে না যে কাফেরদের ভোট দেবেন না, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু যখন তিনি মুসলিম রেড রোডে গিয়ে ঈদের নামাজ পড়ে, সেই মঞ্চ থেকে উনি বিজেপিকে আক্রমণ করে, সেই মঞ্চ থেকে উনি হিন্দুরা যে কাফের সেটাকে উল্লেখ করে বলে কাফেরদের বিরুদ্ধে তাদের লড়াই করতে হবে। তো এই ধরনের কথাগুলো তিনি না গির্জায় গিয়ে বলেছেন, না গুরুদ্বারে গিয়ে বলেছেন।
সুতরাং একবারে যদি দাঁড়িয়ে পুরো প্রত্যক্ষভাবে বলা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুধুমাত্র মুসলমানদের তোষণ করে তাদের ভোট ব্যাংকটাকে নিজের দিকে আনার একটা আপ্রাণ চেষ্টা ছাড়া আর কিছু না। এবং যার কারণে তিনি এই মঞ্চগুলোকে ব্যবহার করে এই মুসলিমদের এই ঈদের নামাজের মঞ্চ, রেড রোডের নামাজের মঞ্চ, এই ইফতারের এই মঞ্চগুলো করে ফুরফুরা শরীফে গিয়ে উনি বার্তা দিতে চাইছে যে যেখানে দাঁড়িয়ে যে বিজেপি সাম্প্রদায়িক দল, আমি এখানে সম্প্রীতি বজায় রাখতে চেষ্টা করি, আমি সমস্ত সম্প্রীতির বাতাবরণ হিন্দু মুসলমান একসাথে আমি বাংলার উন্নয়ন করতে চাই, তিনি যেটা বোঝাতে চেয়েছেন। এখন প্রশ্ন হলো যে কিছুদিন আগেই যখন উত্তরপ্রদেশে মহাকুম্ভ হয়ে গেল, যেখানে এই পশ্চিমবঙ্গ থেকে লাখো লাখো মানুষ গেছে, সেখানে ত্রিবেণীতে স্নান করেছে, এগুলো আমরা দেখেছি। কিন্তু তারপরে দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে আখ্যা দিয়েছে, মৃত্যু কুম্ভ বলে আখ্যা দিয়েছে। কিন্তু এই সমস্ত জায়গায় বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কথা বলার কিন্তু কোনো রকম ক্ষমতা নেই। সুতরাং এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক এবং তোষণের রাজনীতি ছাড়া আর কিন্তু কিছু নয়। কিন্তু দেখুন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে গেছে, আবার 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরা শরীফে গেল। দেখুন, এই গতকাল ফুরফুরা শরীফের যে মঞ্চটা বানানো হয়েছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন, এমনকি এই পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে নিয়ে সেই মঞ্চে বসেছিলেন এবং একাধিক পীরজাদা সেই মঞ্চে উপস্থিত ছিলেন। যদি আপনারা একটু লক্ষ্য করেন, যে সমস্ত পীরজাদাকে গতকাল মমতা মঞ্চে সঞ্চালনা করতে দেখা গেছে এবং একাধিকবার তাদের দাবিগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আনতে দেখা গেছে, এই পীরজাদারা মোটামুটিভাবে ধরতে গেলে নওশাদ সিদ্দিকীর পক্ষেই ছিল। এমনকি 2021-এর বিধানসভা নির্বাচনের আগে থেকেই এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে আক্রমণ করেছে, বারবার এরা আক্রমণ করেছে, আমরা দেখেছি। 2021-এর বিধানসভা নির্বাচনের পরেও এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে। এমনকি যে পীরজাদা গতকাল মঞ্চে দাঁড়িয়ে সঞ্চালনা করছিল, তিনিও কিছুদিন আগে বলেছিল যে এখানে মুসলমানদের ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছে। কারণ তিনি উত্তরপ্রদেশ গেছেন, একাধিক রাজ্যে তিনি গেছেন, কিন্তু সেখানে কোথাও বিজেপি আসার পরে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হয়নি, তিনি নিজে সেটা বলেছিলেন। কিন্তু গতকালের ইকুয়েশনটা কি ছিল দেখুন, কিছুদিন আগেই একটা খবর বেরিয়েছিল না, যেখানে নওশাদ সিদ্দিকী আধ ঘন্টার জন্য গিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করেছিল এবং সেই বৈঠক থেকে বেরোনোর পরে দিকে দিকে একটা চর্চা শুরু হয়েছিল যে নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদান করবে কিনা। পরবর্তীকালে নওশাদ সিদ্দিকীকে যখন প্রশ্ন করা হয়েছে, তখন নওশাদ সিদ্দিকী বলেছেন যে আমার একটা আলাদা দল আছে, সুতরাং আমি তৃণমূল কংগ্রেসে কি করে যাই। কিন্তু গতকাল এই ফুরফুরা শরীফে এই নওশাদ সিদ্দিকী ঘনিষ্ঠ যে সমস্ত পীরজাদারা ছিল, তাদের এই উপস্থিতিতে এটা মোটামুটি অনুমান করা যাচ্ছে যে 2026-এ 2021 সালেও এই আইএসএফ এর সাথে তৃণমূল কংগ্রেসের যে লড়াইটা ছিল, 2024-এ যেখানে দাঁড়িয়ে এই ডায়মন্ড হারবারে দাঁড়াবে বলেও নওশাদ সিদ্দিকীর সেখান থেকে ব্যাকগিয়ার দেওয়া, এবং 2026-এর আগামী দিনের বিধানসভা নির্বাচনে এরা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিকে আটকানোর জন্য এরা একসাথে লড়াই করবে, তারই একটা নিদর্শন গতকালের মঞ্চে ছিল। তাই গতকাল যে সমস্ত পীরজাদারা সেখানে উপস্থিত ছিল, তারা তাদের নিজস্ব দাবিগুলো রেখেছে যে আমাদের এই দরকার। কেউ বলেছে আবু বকর সিদ্দিকীর নামে হাসপাতাল চাই, কেউ বলেছেন কলেজ চাই, কেউ বলেছেন যে অ্যাডমিট কার্ডে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম আসছে মাদ্রাসায়, সেগুলোকে মাদ্রাসায় চাই। সুতরাং এই যে দাবিগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল সেই ফুরফুরা শরীফের ওই মঞ্চে বসে, ইফতার পার্টির ওই মঞ্চে বসে তিনি যে সেই দাবিগুলো তাদের মেনে নিয়েছে, এমনকি যে সমস্ত প্রকল্পগুলোর উদ্বোধন বাকি ছিল তিনি গতকালই ঘোষণা করেছেন, সেগুলোর উদ্বোধন করে দিয়েছেন এবং বাকি যেগুলো আছে সেগুলোও তিনি উদ্বোধন করে দেবেন। কিন্তু একবার গতকালের এই মিটিংয়ের সাথে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার প্রশাসনিক বৈঠক বিভিন্ন জেলায় গিয়ে করে এবং তৃণমূল কংগ্রেসের নেতারাই, এমএলএরা, এমপিরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে যে দিদি আমার বিধানসভায় এইটা দরকার, দিদি আমার বিধানসভায় একটা বাস টার্মিনাল দরকার, আমার বিধানসভায় একটি রাস্তা দরকার, আমার বিধানসভায় একটি ব্রিজ দরকার,
তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে অধিকাংশ সময় আমরা বলতে দেখেছি যে রাজ্যের পয়সা নেই। আপনারা তো জানেন যে লক্ষ্মী ভাণ্ডার দিতেই আমার বছরে হাজার হাজার কোটি টাকা করে বেরিয়ে যাচ্ছে, সুতরাং এখন ওইসব নেই, বসো বসো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার আপনারা দেখেছেন। কিন্তু গতকাল দেখুন, গতকাল যখন মঞ্চে বসে এই পীরজাদারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন তাদের দাবি দাবা পেশ করছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা একবারও বলতে শুরু করেছেন যে সরকারের এখন পয়সা নেই, লক্ষ্মী ভাণ্ডার দিতে হাজার হাজার কোটি টাকা বেরিয়ে যাচ্ছে, এখন হবে না, তোমরা চুপ করে বসো। একবারও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে গতকাল এই কথা আপনারা শোনেননি, একবারও শোনেননি কিন্তু। সুতরাং ওখানে গেছেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে দাবি দাবা আছে সেগুলোকে শুধুমাত্র গ্রহণ করতে, বলতে পারতে পারেন বিষ পান করতে। তার কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে যে কোনো পদ্ধতিতে। এই যে 33 থেকে 35% এই যে মুসলমান ভোট আছে, এই ভোটের পুরো অংশটাই যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে যায়। সুতরাং অন্য কোনো দিকে যাতে এই মুসলমান ভোটের কিয়দংশ যেন না যায়, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করতে গতকাল ফুরফুরা শরীফে গেছিল। ঠিক এই কারণে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফে যাওয়া। আর ফুরফুরা শরীফে গতকাল নওশাদ সিদ্দিকীর উপস্থিতি না থাকার পেছনে সব থেকে বড় কারণ, যেহেতু তিনি তার যে কর্মীরা আছে দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেই এমনকি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নেতাকে হারিয়েই তিনি জয়লাভ করেছে। সুতরাং এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে গিয়ে উনি বসবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে উনি তখন গিয়ে বসবেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ওনার সিট নিয়ে 2026-এ যে নেগোসিয়েশন উনি করবেন আগামী দিনে, সেই নেগোসিয়েশনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সাই দেয়, তখন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর নওশাদ সিদ্দিকী একই মঞ্চে বসবেন এবং তাদের মধ্যে যে আগামী দিনে সিট নিয়ে একটি নেগোসিয়েশন হতে চলছে বিধানসভা নির্বাচনে, তার একটা আভাস কিন্তু গতকাল এই ফুরফুরা শরীফের যে ইফতার পার্টির প্রস্তুতি নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মঞ্চেই মোটামুটি বোঝা গেছে যে সমস্ত পীরজাদারা সেখানে উপস্থিত ছিলেন। পুরোপুরিভাবে বোঝা গেছে যে পরিস্থিতিটা আগামী দিনে কোন দিকে যাচ্ছে। দেখুন, তোহা সিদ্দিকী বলেছেন যে এই যে গতকাল যে ইফতার পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে তিনি একটুও সন্তুষ্ট নয়। কোথাও এই তোহা সিদ্দিকী রীতিমতো খেপে গেছে। তিনি বলেছেন যে এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রাখলো, কারণ 80 জন পীরজাদার নাকি উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু 20 জনের বেশি পীরজাদা যায়নি। 28 জন বয়স্ক পীরজাদা ছিলেন, তাদের মধ্যে কেউ যায়নি। চেয়ার খালি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানোর জন্য প্রশাসনের যারা লোক ছিল তারা নাকি সেই চেয়ারে বসে সেই চেয়ার ভরিয়েছে, তারা সেই চেয়ারে বসে চেয়ার ভরিয়েছে। তোহা সিদ্দিকী প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারও করেছে। এমনকি তোহা সিদ্দিকী নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করেছে, নওশাদ সিদ্দিকী কি তোহা সিদ্দিকীকে আক্রমণ করেছে, এগুলো আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখেছি। কিন্তু কোথাও একটা গতকাল তোহা সিদ্দিকীর এই উক্তি এবং তার সঙ্গে সঙ্গে এই মঞ্চে নওশাদের ঘনিষ্ঠদের এই উপস্থিতি আগামী দিনে এটা কিন্তু একদম পরিষ্কার বার্তা যাচ্ছে যে নওশাদ সিদ্দিকীর এই আইএসএফ আর তৃণমূল কংগ্রেস সিট শেয়ারিং এই 2026-এ লড়াই করবে পশ্চিমবঙ্গে, যাতে কোনোভাবে বিজেপিকে আটকানো যায়। এদের মূল টার্গেট বিজেপিকে আটকানো। সুতরাং সেক্ষেত্রে মুসলিম ভোট যেন ভাগাভাগি না হয়। সুতরাং এই সিটের নেগোসিয়েশন যখনই হয়ে যাবে তখনই দেখবেন নওশাদ সিদ্দিকী আইএসএফ আর মমতা বন্দ্যোপাধ্যায় এক মঞ্চে বসে আছেন, যেটা এরা নবান্নে ঘরে বসে এদের মিটিং করেছেন। সেই মিটিংটা এদের সামনে আসবে আগামী দিনে, এটা আপনারা বুঝতেই পারবেন। ইতিমধ্যে তোহা সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রেখেই দিয়েছেন যে আমাদের 100টা বিধায়ক দিতে হবে, 100টা বিধায়ক দিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে গতকালই নওশাদ সিদ্দিকী আক্রমণ করে দিয়েছে পরিবহন মন্ত্রীকে, যিনি ওখানকার বিধায়ক, তাকে কিন্তু আক্রমণ করে দিয়েছে যে সে কোনো কাজ করে না। গত এই 14 বছরে সে নাকি 14 টাকাও খরচা করেনি। কিন্তু সে বলেছে যে ফুরফুরা শরীফের যা দরকার ছিল কোটি কোটি টাকা খরচা করে সব আমরা বানিয়ে দিয়েছি। তারপরে দাঁড়িয়েও তোহা সিদ্দিকীর এই মন্তব্য মানে এটা পরিষ্কারভাবে বুঝে যেতে হবে যে তারা এই 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো ব্ল্যাকমেলিং করে বিধানসভায় তাদের বিধায়ক সংখ্যা বাড়ানোর জন্য সর্বৈবভাবে এবারে কিন্তু তারা চেষ্টা করবে এবং তারা সেটা করেও ছাড়বে।
কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতা আছে তাদের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ছাড়া জিততে পারবে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে। সুতরাং এই সিট শেয়ারিং এর ক্ষেত্রে যে 42টা মুসলিম বিধায়ক রয়েছে, এই বিধায়ক সংখ্যা এবারে ডবল হলেও আশ্চর্যের কিন্তু কোনো জায়গা নেই। দেখুন এবার আপনাদের কি মনে হয়, কি চিন্তা ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারে? যেটাই আপনাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।